আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শয়ে শয়ে মানুষ মরছে আর উৎসবে মেতেছে বিজেপি। ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করবে ইন্দোনেশিয়া। এদিকে প্রতিশ্রুতি থাকলেও জুলাইয়ের আগে টিকা দেবে না ভারত। বিস্তারিত খবরে জানবেন ছাগল খুঁজতে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নারীকে বিএসএফের সোপর্দ। ভারতে করোনায় এক মাসে ৪৫,০০০ রোগীর মৃত্যু, দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের দাবি। আব্বাসের চালাকি ফাঁস করল ইসরায়েলি চ্যানেল। সবশেষ সংবাদে জানবেন ধর্ষণের পর ১০০ শিশুকে হত্যা, মরদেহ টুকরো করে অ্যাসিডে গোলাতেন তিনি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শয়ে শয়ে মানুষ মরছে আর উৎসবে মেতেছে বিজেপি। মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে খাবি খাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। যেখানে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি রক্ষায় সচেষ্ট পুরো বিশ্ব, সেখানে উল্টো চিত্র ভারতের। প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হওয়া ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিশাল নির্বাচনী র্যালি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপি। রাজ্যের ৬০টি স্থানীয় নগর সংস্থার নির্বাচনী প্রচারের শেষ দিন এই র্যালি করে দেশটির ক্ষমতাসীন দলটি। দেশটিতে যখন ৩ লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং প্রতিদিন মৃতের আগের রেকর্ড ভাঙছে, এমন পরিস্থিতিতে একজন মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, মিছিলে অংশ নেওয়াদের বেশিরভাগই মাস্ক পরেনি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানেনি। এর আগে করোনার ঊর্ধ্বগতির মধ্যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনী সভা করে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির নেতারা। এরই মধ্যে কুম্ভ মেলায় শেষ শাহী স্নানে হাজার হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এসব গণজমায়েতের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কঠোরপন্থী ক্ষমতাসীন দল বিজেপি। ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করবে ইন্দোনেশিয়া। বালি উপকূলে ডুবে যাওয়া সেই সাবমেরিনটি উদ্ধার করবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দুর্ঘটনায় নিহত ৫৩ জন ক্রু সদস্যকে শ্রদ্ধা জানাতে স্বজনরা সমুদ্রের দিকে ফুল নিক্ষেপ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রোববার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, KRI নাঙ্গালা 402 নামের ওই সাবমেরিনটি ৩টি খণ্ডে টুকরো হয়ে যাওয়া অবস্থায় সমুদ্রের তলায় পাওয়া গেছে। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চীনের পাঠানো জাহাজ সহ ২টি জাহাজের জন্য অপেক্ষায় ছিল, যা গভীর সমুদ্রে উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হয়। নৌবাহিনীর প্রধান ইউদো মার্জানো বলেছেন, উদ্ধারের জন্য সম্ভাব্য অপশনগুলোর মধ্যে রয়েছে উচ্চ শক্তিযুক্ত চুম্বক এবং এয়ার বেলুনের মাধ্যমে কাজ করা। তবে কিভাবে এবং কখন টুকরো হয়ে যাওয়া এই সাবমেরিনটি ভূপৃষ্ঠে আনা হবে তা এখনও নিশ্চিত নয়। তিনি সাংবাদিকদেরকে বলেন, নির্দিষ্ট করে সময় বলা কঠিন, তবে সহায়তা আসার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ শুরু করব এটা বলতে পারি। মার্জানো আরও বলেন, সাবমেরিনের ক্রুরা এখনও জাহাজের ভেতরেই রয়েছে বলে তার বিশ্বাস। সিঙ্গাপুরের কাছ থেকে ধার নেওয়া একটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে তোলা ছবিতে দেখা যায় জার্মানির তৈরি সাবমেরিনটি সমুদ্রের ৮৫০ মিটার গভীরে নিমজ্জিত অবস্থায় রয়েছে। স্ক্যান করা ছবি আরও নিশ্চিত করেছে যে সাবমেরিনটিতে আর কেউ বেঁচে নেই। প্রতিশ্রুতি থাকলেও জুলাইয়ের আগে টিকা দেবে না ভারত। ভারতের তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই অবস্থায় টিকাদান কর্মসূচিতে সর্বশক্তি নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আগামীকাল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতো অবস্থায় অভ্যন্তরীণ বিপুল চাহিদা মেটাতে আগামী জুলাইয়ের আগে টিকা রপ্তানি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদনের শুরুতেই কয়েকটি দেশের সাথে ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি হাতে নিয়েছে ভারত। কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশে ভ্যাকসিন পাঠানো হয়েছিল। তবে আগামী ৩ মাসের মধ্যে সেটা আর সম্ভব হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যারা টিকার জন্য ইতিমধ্যেই অর্থ পরিশোধ করেছে তাদের কাছেও টিকা পৌঁছানো সম্ভব নয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কোভিশিল্ড নাম দিয়ে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। রপ্তানি বন্ধ সংক্রান্ত সরকারের এই সিদ্ধান্তের আগে ইনস্টিটিউটটির প্রধান নির্বাহী আদর পুনেওয়ালাও একই কথা জানিয়েছিলেন। ছাগল খুঁজতে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নারীকে বিএসএফের সোপর্দ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ময়না বিবি নামের এক ভারতীয় নারীকে আটক করে বিজেপির সদস্যরা। আটকের প্রায় ৪ ঘন্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় ওই নারী কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বোসকোঠাল গ্রামের তপুর উদ্দিনের মেয়ে।
বিজেপি ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 10:30টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশা কোটাল সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার 935-এর 4S এর পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 200 গজ ভিতরে প্রবেশ করে এই নারী। এ সময় খলিশা কোটাল এলাকার বালরহাট ক্যাম্পে টহলরত বিজেপির সদস্যরা ওই নারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত ভারতীয় ওই নারীকে জিজ্ঞাসাবাদকালে জানা যায়, তার বাড়ি কাঁটাতারের ওপারে ভারতে। তিনি হারিয়ে যাওয়া ছাগল খোঁজার জন্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ সময় বিজেপির হাতে ভারতীয় নারী আটকের বিষয়টি বোসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা জানতে পারলে ওই নারীকে ফেরত চেয়ে মৌখিকভাবে বিজেপিকে জানায়। পরে দুপুর 1:30টার দিকে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিজেপির সদস্যরা ওই ভারতীয় নারীকে বিএসএফের নিকট হস্তান্তর করেন। এ সময় লালমনিরহাট 15 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক, বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদুর রহমান এবং ভারতীয় 38 বিএসএফ ব্যাটালিয়নের অধীন বসকোটাল ক্যাম্পের এসআই শ্যামপাল উপস্থিত ছিলেন। ভারতে করোনায় এক মাসে 45,000 রোগীর মৃত্যু, দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের দাবি। ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রকোপে চলতি এপ্রিলে এক মাসে 45,000-এরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। দেশে 1 এপ্রিল মৃতের সংখ্যা ছিল 1,62,927। 30 এপ্রিল মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,08,330, অর্থাৎ মাত্র এক মাসে 45,403 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 3,86,452 জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 1,87,62,976 জন। সরকারি সূত্রে প্রকাশ, এই পর্যন্ত 1,35,84,418 জন সুস্থ হয়েছেন। এদিকে রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়, সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন আম আদমি পার্টির বিধায়ক শোয়েব ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি আক্ষেপ করে বলেন, দিল্লির পরিস্থিতি দেখে আমার কান্না পাচ্ছে, হৃদয় যন্ত্রণায় ফেটে পড়ছে। কোনো অক্সিজেন নেই, ওষুধ নেই। আমার বন্ধু মৃত্যুর শয্যায়, অক্সিজেন পায়নি, ভেন্টিলেটরের ব্যবস্থাও করা যায়নি তার জন্য। আমি এটাও জানি না যে কোথা থেকে তার জন্য রেমডেসিভির ওষুধ কিনতে পারবো। তিনি বলেন, একজন জননেতা হয়ে আজ আমি বিন্দুমাত্র গর্বিত নই, বরং অত্যন্ত বিব্রত বোধ করছি, কারণ এই করুণ পরিস্থিতিতে কাউকে এতটুকু সাহায্য করতে পারছি না। সরকারও আমাদের আর কোনো সাহায্য করতে পারছে না। আমি 6 বারের বিধায়ক, অথচ আমার কথাও কেউ শুনছে না। এই সমস্ত কারণে দিল্লিবাসীকে বাঁচাতে দিল্লি হাইকোর্টের উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন বিধায়ক শোয়েব ইকবাল। তিনি বলেন, আমি চাই যে দিল্লি হাইকোর্ট অবিলম্বে এখানে রাষ্ট্রপতি শাসন আরোপ করুন, অন্যথায় মৃতদেহ রাস্তায় ছড়িয়ে থাকবে। আব্বাসের চালাকি ফাঁস করল ইসরায়েলি চ্যানেল। দীর্ঘ প্রায় 15 বছর পর ফিলিস্তিন ভূখণ্ডে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, যে নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে অংশ নেওয়ার কথা হামাস ও ফাতার। এ নিয়ে হাজারো কষ্টের মাঝে ফিলিস্তিনিদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছিল। বিশেষ করে তরুণ সমাজ এই নির্বাচন নিয়ে খুবই উৎফুল্ল ছিল, কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী নেতা নির্বাচনের সুযোগ পাবেন বলে। কিন্তু পূর্ব জেরুজালেমকে ইস্যু করে শুক্রবার নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, পূর্ব জেরুজালেমের নির্বাচন অনুষ্ঠান নিয়ে যতক্ষণ না ইসরায়েলের পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। তবে আব্বাসের এই ঘোষণার পর ইসরায়েলি চ্যানেল 12 তাদের এক প্রতিবেদনে বলছে, তিনি আসলে নিজের তথা দলের পরাজয় বুঝতে পেরে নির্বাচন স্থগিত করে এর দায় তেল আবিবের উপর চাপাতে চাচ্ছেন। চ্যানেলটি বলছে, আবু মাজেন নির্বাচন বাতিলের জন্য ইসরায়েলকে দায়ী করার চেষ্টা করছেন, যদিও সেটা তাদের সরকারি কোনো অবস্থান নয় এবং জেরুজালেমের বাসিন্দাদের মৌখিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণার ভিত্তিতে। প্রতিবেদনে বলা হয়, আবু মাজেন খুব ভালো করে জানেন যে এই নির্বাচন ফাতার জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হবে। তিনি অনুমান করতে পেরেছেন যে তার ফাতা আন্দোলন জয়ী হবে না, আর এ কারণে তিনি তার সহকারী হুসেইন আল শেখকে কাতারে এবং মাজেদ ফারাজকে মিশরে পাঠিয়েছেন, যাতে তারা হামাসের উপর চাপ তৈরি করে যেন বিষয়টি নিয়ে আর অগ্রসর না হয়। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল 12-এর সামরিক প্রতিবেদন বলছেন, এই নির্বাচনে হামাসের জয় পশ্চিম তীরে তাদের অবস্থানকে শক্তিশালী করবে, যা হবে ইসরায়েলের জন্য বিপর্যয়কর। অভিযোগ উঠেছে, আব্বাসের ধর্মনিরপেক্ষ পার্টি ফাতার পরাজয় নিশ্চিত জেনে এখন জেরুজালেম ইস্যুকে নির্বাচন স্থগিতের কারণ হিসেবে ব্যবহার করছেন আব্বাস, কারণ ইতিমধ্যে তার দলই 3টে অংশে বিভক্ত হয়েছে। এর একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাতিজা নাসের আল কিদোয়া এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন ফাতার সাবেক নিরাপত্তা প্রধান মোহাম্মদ দাহলান। ফাতার এই 3টে অংশ আলাদাভাবে নির্বাচন করায় পশ্চিম তীরে হামাসের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, আর গাজা তো তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেই 2007 সাল থেকেই। ধর্ষণের পর 100 শিশুকে হত্যা, মরদেহ টুকরো করে অ্যাসিডে গলাতেন তিনি।
প্রতিশোধ নিতে 100 মাকে কাঁদাতে চেয়েছিলেন তিনি নিজের মতো, তাই ধর্ষণের পর 100 শিশুকে হত্যা করেন। জাবেদ ইকবাল নামের বিকৃত মস্তিষ্কের এই খুনিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার বলা হয়। সাদামাটাই ছিল জাবেদের জীবন। বাবা ছিলেন খুবই ধনাঢ্য ব্যক্তি, তিনি ছিলেন স্টক মার্কেটের ট্রেডার, সুখেই কাটছিল তার জীবন। কিন্তু ধর্ষণের এক মামলায় তাকে জেলে যেতে হয়। কেঁদে কেটে মারা যায় তার মা। এক পর্যায়ে তার মাথায় খুনের নেশা চাপে। নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে 100 মাকে কাঁদাতে প্রতিজ্ঞা করেন। ভয়ানক সেই প্রতিজ্ঞা পূরণে 6 থেকে 16 বছর বয়সী বালকদের টার্গেট করতেন তিনি। বালকদের আকৃষ্ট করতে একটি ভিডিও গেমসের দোকান খুলেছিলেন জাবেদ। সস্তায় বা বিনামূল্যে গেমস খেলার টোকেন দেওয়া হতো। এভাবেই স্থানীয় বালকদের কাছে বেশ জনপ্রিয়তা পায় দোকানটি। আবার মাঝে মাঝে মেঝেতে 100 রুপির নোট ফেলে রাখত জাবেদ। এরপর 100 রুপি চুরি হয়েছে ঘোষণা করে সবাইকে তল্লাশি করত। এভাবে চোর ধরে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করত। কখনো কখনো ধর্ষিত বালককে ওই 100 রুপি দিয়ে দেওয়া হতো। তবে বেশি দিন ভিডিও গেমসের দোকান চালাতে পারেননি। এরপর সে গরিব রাস্তায় রাত কাটানো বালকদের টার্গেট শুরু করে। আবার পত্রিকা মারফত পত্র মিতালিও করত অনেক বালকের সঙ্গে। বিভিন্ন দামি উপহার পাঠিয়ে তাদের মন জয় করত। পরে সেসব বালকদেরকে নিজের ছবি পাঠাতে বলতো। তারা সরল মনে ছবিও পাঠিয়ে দিত। সেখান থেকে যেসব বালকদের তার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হতো তাদের ফাঁদে ফেলে অপহরণ করত জাবেদ। অপহরণ করে বালকদের নিজের সাতবাগের বাসায় নিয়ে যেতেন জাবেদ। তারপর ওই বালকদের ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করত। এরপর মৃতদেহগুলোকে কেটে টুকরো টুকরো করত। তারপর সেগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে গলিয়ে দিত। 1 বছরের মধ্যে নিজের মিশন শেষ করে 1999 সালের 30শে ডিসেম্বর ধরা দিয়েছিলেন জাবেদ। তবে সরাসরি পুলিশ স্টেশনে না গিয়ে উর্দু সংবাদপত্র ডেইলি জাংয়ের অফিসে হাজির হন তিনি। সেখানে গিয়ে নির্লিপ্তভাবে তিনি বলেছিলেন, আমি জাবেদ ইকবাল, 100টি বাচ্চার হত্যাকারী। এমন ঘটনা সামনে আসতে পাকিস্তানে ব্যাপক ক্ষোভের জন্ম হয়। জাবেদকে শিশুদের যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে হত্যার দাবি তুলতে থাকে মানুষজন। পরে 2000 সালে 16ই মার্চ বিচারপতি আল্লাহ বক্সের প্রাথমিক রায়ে মানুষজনের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটে। রায়ে তিনি বলেছিলেন, জাবেদ ইকবাল 100 জনকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তাকে 100 বার শ্বাসরোধ করে হত্যা করা হবে। এরপর তার শরীরকে 100 খণ্ড করে সেগুলোকে অ্যাসিডে দ্রবীভূত করা হবে, ঠিক যেমনটা সে তার শিকারদের সঙ্গে করেছে। তবে রায় বাস্তবায়নের আগেই আত্মহত্যা করেন নৃশংস এই খুনি।